আসসালামু আলাইকুম। জন্মের পরপরই মরিয়মের পিছে পড়ে যায় এক ভয়ানক জিন। এই জিনের দাবি যে সে মরিয়মকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, যে কারণে মরিয়মের জীবনে যেই ছেলে আসতো না কেন তাকেই সে মেরে ফেলতো। মরিয়ম যখন এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না, তখন এই জিনের হাত থেকে বাঁচাতে তার পাশে এসে দাঁড়ায় ফারহান নামের এক মাদ্রাসার ইমানদার ছেলে। সে কি পারবে মরিয়মকে এই জিনের অভিশাপ থেকে বাঁচাতে? জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ইন্দোনেশিয়ান হরর মুভি, যে মুভিতে আমাদেরকে আসল মরিয়মকেও দেখানো হয়েছে, যার সাথে বাস্তবে এই ঘটনা ঘটেছিল। তাই আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতে আমরা ইয়ানি নামক একজন মহিলাকে দেখতে পাই, যার বাচ্চা ডেলিভারির টাইম চলছিল। সে এখানে অনেক কষ্টে একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। তবে ওই রাতে যখন সকলে চলে যায়, ওই সময় ওই সন্তানকে আমরা দেখতে পাই, যার চোখ সম্পূর্ণরূপে লাল ছিল। জন্মের পরপরই মূলত এক জিন তার পিছে পড়ে গিয়েছিল, যে ব্যাপারে কারোর কোনো ধারণাই ছিল না। মেয়েটির নাম রাখা হয় মারিয়াম। এরপর আমরা আসল মারিয়ামকে দেখতে পাই, যে আমাদের সামনে এসে জানায় যে তাকে এক জিন ভালোবেসে ফেলে জন্মের প্রথম দিনই। জিনটি বড় হওয়া পর্যন্ত কখনো তার পিছু ছাড়েনি, আর আজ সে তার নিজের গল্প আমাদের সাথে শেয়ার করছে। এখন দৃশ্য আবারও গল্পে ফিরে যায় এবং আমরা মরিয়মের স্কুল লাইফের দৃশ্য দেখতে পাই, যেখানে তার সহপাঠীরা তাকে দূর থেকে দেখে হাসাহাসি করছিল, কেননা মরিয়ম জঙ্গলের কাছে গিয়ে একা একা কারোর দিকে তাকিয়ে কথা বলছিল। তাদের মতে মরিয়ম যার সাথে কথা বলে সে কোনো ভালো মানুষ নয়, সে কোনো এক শয়তান। আর এই ব্যাপারটা নিয়ে মরিয়মের ভীষণ মন খারাপ ছিল। এরই মাঝে তার সহপাঠীরা দেখতে পায় মরিয়ম ওই জঙ্গলের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। তারা অবাক হয়ে তাকে খুঁজতে থাকে। এরই মাঝে আচমকা মরিয়ম তাদের কাছে চলে আসে এবং তাদেরকে ভয়ানকভাবে বলতে থাকে তার কাছ থেকে দূরে থাকতে। এই ঘটনায় তাদের সহপাঠীরা ভীষণ ভয় পেয়ে যায়। এখন এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লাস চলাকালীন মরিয়মের খাতায় আপনা আপনি লেখা ভেসে উঠেছিল, যেটা দেখে মরিয়ম খুশি হচ্ছিল। তার অদৃশ্য বন্ধু এটা লিখেছিল। টিচার এই ব্যাপারটা লক্ষ্য করে এবং তার উপর রেগে যায়। সে মরিয়মকে প্রশ্ন করে আদম এবং হাওয়ার ব্যাপারে, ফলে মরিয়ম ঘাবড়ে যায়। এরই মাঝে তার কানের কাছে ফিসফিসানির আওয়াজ ভেসে আসে। মরিয়ম কিছু একটা যেন হয়ে যায়। সে ওই জিনের বলা কথাগুলো বলতে থাকে। তাকে এভাবে অদ্ভুতভাবে কথা বলতে দেখে সেখানকার থাকা একটা ছোট্ট ছেলে তাকে প্রশ্ন করে তার উপর কি জিন আসর করলো নাকি। এরই সাথে সেখানে থাকা আরও একটি মেয়ে তাকে শয়তানের বন্ধু বলে সম্বোধন করতে থাকে। পুরো ক্লাস এই কথা শুনে হেসে ওঠে। টিচার তাদেরকে শান্ত করার চেষ্টা করে, তবে তারা তো মরিয়মকে নিয়ে মজা করছিল। মরিয়ম এবার কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে তার বন্ধু শয়তান নয়, বরং তারা সকলে শয়তান। কথা বলতেই পুরো ক্লাস নিশ্চুপ হয়ে যায়। তবে স্টুডেন্টরা যেন কোনো এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। মরিয়ম দেখতে পায় তার পিছে বসে থাকা মেয়েটি নিজেই নিজের আঙুল কেটে ফেলে। বাকিরা জিনের বলা ওই কথাগুলো বারবার বলতে থাকে। সব স্টুডেন্টরাই আসলে জিনের আসরে এসে নিজেদের ক্ষতি করছিল। কেউ নিজের চোখের মধ্যে কলম ঢুকিয়ে দিচ্ছিল, কেউ বা লোহার ওপর নিজের মাথায় আঘাত করছিল। টিচার চিৎকার করে সাহায্য চায়, তবে বাচ্চাগুলোকে কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারছিল না। যা দেখে মরিয়ম এবার চিৎকার করে তার বন্ধুকে বলতে থাকে যে সে তো সত্যিই শয়তান, সে সত্যিই তার ক্লাসমেটদের ক্ষতি করছে, সে যেন এটা বন্ধ করে। কথা বলতেই সে কাঁদতে থাকে। এখন স্কুলের এই ঘটনার পর মরিয়মকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তাকে মাদ্রাসার এক হুজুরের কাছে নিয়ে আসে তার মা ইয়ানি। হুজুরের নাম ছিল সালে। সালে এখানে তার উপর রুকিয়া পারফর্ম করতে আরম্ভ করে। তার সাথে তার অনেক অনুসারীরাও ছিল। হঠাৎ করেই মরিয়ম হাসতে আরম্ভ করে, যেন এই দোয়া কালাম ওই জিনের উপর কোনো প্রভাবই ফেলছে না। মরিয়মের কণ্ঠস্বর বদলে যায় এবং সে বলতে থাকে তারা তার কাছ থেকে মরিয়মকে দূর করতে পারবে না। সালে এখানে ওই জিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলতে থাকে সে মরিয়মের জন্মের সময় থেকে তার সাথে আছে, সে তাকে কখনোই ছাড়বে না। এরপর একে একে সেখানকার থাকা সকলের সামনে যায় আর পড়া পানি নির্দ্বিধায় খেয়ে ফেলে, যা দেখে সকলে বুঝতে পারে যে এই জিন কতটা শক্তিশালী। সে এবার সালের সামনাসামনি আসে, তবে সালে একটুও থামে না। সে দোয়া পড়া চালিয়ে যায় এবং এক পর্যায়ে মরিয়ম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সালে বুঝতে পারছিল এটুকুতে জিন থামবে না,
তাই সে আবারও দোয়া পড়তে আরম্ভ করে। সে বুঝতে পারছিল জিন আশেপাশেই রয়েছে। এরই মাঝে তার অনুসারীদের মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। তাদের মুখ থেকে অদ্ভুত সব জিনিস বের হচ্ছিল, আর এভাবেই এক পর্যায়ে তারা সকলে অজ্ঞান হয়ে যায়। সালের রুকিয়াও শেষ হয়। সে ফাইনালি ওই জিনকে শান্ত করতে সক্ষম হয়েছিল, তবে আজীবনের জন্য নয়। সে এই ব্যাপারটা মরিয়ম এবং তার মাকে বুঝিয়ে বলে। সে তাকে বলে যে বিভিন্ন জিনিসের মাধ্যমে জিন আমাদের সাথে জড়িয়ে যায়, আর এই জড়িয়ে যাওয়া জিনদেরকে দূরে সরানো খুবই কঠিন। আর যেহেতু মরিয়মের সাথে এই জিন অনেক বছর ধরে আছে, তাই তাকে দূরে সরানো এতটাও সহজ হবে না। এর উপর আবার এটা হলো ইফরিত জিন, যে জিন আদম আলাইহিসসালামের আগে থেকেই পৃথিবীতে আছে। এই জিনগুলো হয় পাহাড়ের মতো বিশাল, তাদের শক্তির কোনো তুলনা নেই, আর এই কারণেই তাদেরকে বেশিরভাগ সময় কালো জাদুতে ব্যবহার করা হয়। তবে সালে বুঝতে পারছিল না যে মরিয়মের সাথে এই জিন কিভাবে জড়ালো। সে মরিয়মকে প্রশ্ন করে যে সে তার বন্ধুকে পছন্দ করে কিনা। মরিয়ম উত্তরে বলে যে তার প্রথমে তো ভালো লাগতো, তবে তার ক্লাসমেটদের ক্ষতি করার পর থেকে তার বন্ধুকে আর তার সহ্য হচ্ছে না। সে চায় তার বন্ধু আশেপাশে না থাকুক। সালে বলে যে তাকে এই ব্যাপারে দৃঢ় হতে হবে এবং কখনোই হার মানা যাবে না। সালে তার সর্বোচ্চ চেষ্টা করবে ওই জিনকে মরিয়মের কাছ থেকে দূরে রাখার। এভাবেই আশ্বাস দিয়ে সালে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। ওই সময় সেখানে ওই মাদ্রাসার 2জন বাচ্চা ছেলে উপস্থিত ছিল, যারা মরিয়মের বয়সী। এই ছেলে দুজনের নাম ছিল ফারহান এবং রিস্কি। এখন এভাবেই অনেক বছর কেটে যায়। মরিয়ম এখন বড় হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সে রেডি হয়ে নেয়, একটা বিশেষ লকেটওয়ালা চেইন পরে। তখনই তার মা এসে জানায় বাহিরে একজন ছেলে তার জন্য অপেক্ষা করছে, যে তাকে এই বিশেষ লকেটটি দিয়েছিল। আর এটা শুনে মরিয়ম লজ্জা পেয়ে যায় এবং তখনই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তবে ওই সময় আয়নায় তার প্রতিবিম্বকে দেখা যায়, যে কিনা রেগে গিয়েছিল মরিয়মের উপর। হয়তোবা এটাই ওই জিন ছিল। এখানে আমরা বাগাসের সাথে পরিচিত হই। বাগাস এবং মরিয়ম একে অপরকে পছন্দ করত, যে ব্যাপারটা ইয়ানিও জানতো। বাগাস একটা ফ্যাক্টরিতে কাজ করত, আর সেখানেই কাজ করার জন্য সে মরিয়মকে নিতে এসেছিল। এখন তাকে নিয়ে সে রওনা দেয়। তখন যাওয়ার পথে মরিয়ম বেশ অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এই অদ্ভুত ঘটনাগুলো এত বছরে তার সাথে ঘটছিল না। আর তারা যাচ্ছিল, এরই মাঝে আচমকা তাদের সামনে কিছু বাস এসে পড়ে, যেগুলো সরিয়ে দিতে থাকে। ওই সময় মরিয়ম পেছনে কাউকে একটা লক্ষ্য করে, কেউ যেন তাদেরকে ফলো করছিল। এখন এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে তারা ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায়। সেখানে বাকি সকলের ব্যবহার দেখে আমরা বুঝতে পারি এখানে শুধুমাত্র বাগাস বাদে মরিয়মকে আর কেউই পছন্দ করতো না। তারা সকলে জানতো ছোটবেলাতে মরিয়মের কি ঘটেছে। তারা তো এখানে মনে করতো যে মরিয়মের পেছনে ওই জিন রয়েছে, যে কারণে সকলে তার থেকে দূরত্ব বজায় রাখত। সেখানে থাকা 2জন মেয়ে মরিয়মকে প্রশ্ন করতে থাকে এবার কি বাগাসেরও ক্ষতি করবে সে। এর আগে আদি নামক একজন ছেলে, যে কিনা মরিয়মকে পছন্দ করত, তার অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল। সকলের ধারণা ওই জিনই আদির ওপর হামলা করেছিল এবং তাকে খুন করেছিল। এখন হয়তো বাগাসের অবস্থা আদির মতোই হবে। একজন মেয়ে তো মরিয়মকে জিজ্ঞাসা করে যে ওই বন্ধু তাকে টাকা দেয় না কেন, টাকা দিলে তো তার এখানে এসে কাজ করা লাগতো না। এসব নিয়ে সে উল্টোপাল্টা বলতে থাকে। তখনই সেখানে চলে আসে বাগাস। তাদের মুখ বন্ধ করে দেয় সে। সেই সাথে বলে আজকে তাদেরকে এক্সট্রা কাজ করতে হবে, তাদের সাথে সমুদ্রের তীরে যেতে হবে মাছ ধরতে। সন্ধ্যার সময় একথা বলে সে সেখান থেকে যাওয়ার সময় মরিয়মকেও তাদের সাথে যেতে বলে। মরিয়ম হ্যাঁ না কিছুই বলে না। তখন ওই মেয়েটি বলে যে তাকে রক্ষা করার জন্য বাগাস তো আছেই, তার কিসের চিন্তা। এখন ওই দিন মাগরিবের ওয়াক্তের দৃশ্য দেখা যায়। সেখানে মরিয়ম, ওই মেয়েটি এবং আরও একজন ছেলের সাথে বাগাস গিয়ে পৌঁছায় সমুদ্রের তীরে, যেখানে ফ্যাক্টরির মধ্য দিয়ে তারা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই সময় আমরা মরিয়মকে দেখতে পাই, যার মুখে ছিল এক ভয়ানক হাসি। হঠাৎ করেই সে একটা স্থানে এসে থমকে যায়, আর লাইটগুলো ফ্লিকার করতে থাকে। সেখানে অন্য 2জন ছেলে মেয়ে ভয় পাচ্ছে দেখে বাগাস তাদেরকে বকাঝকা করে এবং তাদেরকে বলে যে মরিয়ম তো তাদের থেকেও বেশি সাহসী। যা শুনে ছেলেটি বলে ওঠে মরিয়মের বন্ধুই তো জিন,
সে কেন ভয় পাবে? কথা বলতেই সে পিছে ঘুরতে তাকাতেই সকলে হতবাক হয়ে যায়। মরিয়ম দেখতে একদমই ভয়ানক হয়ে উঠেছিল, তার চোখের রঙও চেঞ্জ হয়ে গিয়েছিল। ওই সময় আমরা আসল মরিয়মকে দেখতে পাই, যে কিনা তখনও পর্যন্ত ফ্যাক্টরিতে ছিল, অর্থাৎ সে বাগাসের সাথে যায়নি। তাহলে বাগাসদের সাথে ওই মুহূর্তে সেখানে কে উপস্থিত রয়েছে? তখনই চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। মরিয়ম তার সাথীদের সাথে দৌড়ে চলে যায় সমুদ্রের তীরে। সেখানে যেতেই তারা দেখতে পায় ওই তিনজনকে ভয়ানকভাবে ওই জিন বশে করে নিয়েছে। তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছে, তারা তিনজনই ছটফট করছে। মরিয়ম এটা দেখে এবার চিৎকার করে বলতে থাকে তার বন্ধুদেরকে ছেড়ে দিতে। এই পর্যায়ে সত্যি সকলে শান্ত হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এখন তাদের সকলকে ফ্যাক্টরির মালিকের কাছে নিয়ে আসা হয়, যেখানে ওই দুইজন মেয়ে তর্ক করছিল। একজনের মতে মরিয়ম পুরো টাইমটা ফ্যাক্টরির ভেতরে ছিল, তবে অন্যজনের মতে সে তো তাদের সাথে অর্থাৎ বাগাসদের সাথে ওই সমুদ্রের তীরে গিয়েছিল, তবে হঠাৎ করে সে পজেস হয়ে যাওয়ার পর সে গায়েব হয়ে যায়। আর তারপর কি হয় তারা তিনজনও জানে না। এখন বিরক্ত হয়ে মালিক মরিয়ম এবং বাগাসদের সকলকে বেরিয়ে যেতে বলে। মালিক নিজেও বুঝতে পেরেছিল যে মরিয়মের মধ্যে কোনো সমস্যা আছে, লোকে যা বলে ঠিকই বলে, তাই সে মরিয়মকে কাল থেকে কাজে আসতে নিষেধ করে। তবে মরিয়ম এখানে আকুতি মিনতি করতে থাকে, কারণ তার কাজের খুবই প্রয়োজন। এরপর মালিক রাজি না হতে চাইলে বাগাস এবার তার হয়ে মালিকের কাছে একটা শেষ সুযোগ চায়, আর এরপরও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে বাগাস নিজেই চাকরি ছেড়ে দিবে। ফলে মালিক আর কথা বাড়ায় না। এখন ওই দিন বাড়িতে ফিরে যাওয়ার সময় বাগাস মরিয়মকে বলে সে নিজেও সমুদ্রের তীরে মরিয়মকে দেখেছিল। মরিয়ম প্রশ্ন করে এবার কি তাহলে বাগাসও তাকে ভয় পাচ্ছে? উত্তরে বাগাস বলে সে কখনোই মরিয়মকে ভয় পাবে না, বরং যে কোনো শত্রু থেকে মরিয়মকে সবসময় প্রোটেক্ট করবে। কথা বলে সে মরিয়মকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর মরিয়ম তার মায়ের সাথে ঠিকভাবে কথা না বলেই ভেতরে চলে যায়। ইয়ানি চিন্তিত হয়ে বাগাসকে প্রশ্ন করে যে আজও কি ফ্যাক্টরিতে কোনো ঘটনা ঘটেছে? উত্তরে বাগাস বলে এতে মরিয়মের কোনো দোষ ছিল না। বাগাস এখানে ইয়ানিকে বলে যে মরিয়মের সাথে তার ভবিষ্যতের কথা সে ভাবছে, অর্থাৎ সে মরিয়মকে বিয়ে করতে চায়। ইয়ানিও তার অতীতের কথা এবং বর্তমানের ব্যাপারে ধারণা দেয়। বাগাসের এতে কোনো সমস্যা ছিল না, বরং তার ধারণা সে মরিয়মকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবে। তার কথাগুলো শুনে ইয়ানি অনেকটা খুশি হয় এবং বাগাস তার দোয়া নিয়ে সেখান থেকে রওনা দেয়। এখন ওই রাতে মরিয়ম একটা কাগজে লেখা আয়াত বসে পড়ছিল। তার মনে পড়ে যায় সালে তাকে বলেছিল যে যদি একবার সে এই ইফরিত জিনের মুখোমুখি হয় তাহলে সে তার পিছু ছেড়ে দিবে। তবে ইফরিত জিনকে দেখার জন্য তাকে সূরা আল জিনের আয়াত 11 নম্বর পড়তে হবে, যেটা সালে তাকে একটা কাগজে লিখে দিয়েছিল। তবে মরিয়ম সেটা পড়ার আজও সাহস পায় না। সে সেটা ড্রয়ারের ভেতরে রেখে শুয়ে পড়ে। এরই মাঝে হঠাৎই ড্রয়ারটি আপনা আপনি খুলে যায়। মরিয়ম সেটা আটকে আবারও শুয়ে পড়ে। এমন সময় ড্রয়ারটি এবার ছিটকে বাহিরে বের হয়ে আসে। ড্রয়ারের ভিতরে একটি কাগজ ছিল, যার ওপর আরবিতে লেখা ছিল যে সে তাকে রক্ষা করবে, অর্থাৎ ওই জিন মরিয়মকে উদ্দেশ্য করে এই কথাটি লিখেছিল। মরিয়ম এতে বেশ ঘাবড়ে যায়, তবে সে হার মানে না। সে ওই আয়াত পড়তে আরম্ভ করে। তার ভীষণ ভয় লাগছিল। দ্বিতীয়বার পড়তে হঠাৎ করে ওই জিনের গর্জন শোনা যায়। পর্দার ওপাশ থেকে সে দাঁড়িয়েছিল। মরিয়ম এটা দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। এমন সময় পর্দা খুলে সেখানে চলে আসে তার মা ইয়ানি। সে সেখানে ভীতু মরিয়মকে শান্ত করতে থাকে এবং জানায় যে সে সালের সাথে বাগাস এবং মরিয়মের বিয়ের ব্যাপারে কথা বলেছে। তাদের ব্যাপারে জেনে সালে নিজেও অনেকটা খুশি হয়েছে। কথা শুনে মরিয়মও যেন একটু নিশ্চিত হয়। পরদিন এই ব্যাপারে মরিয়ম বাগাসের সাথে সরাসরি কথা বলে। মরিয়ম ভয় পাচ্ছিল যে ওই জিন বাগাসের কোনো ক্ষতি না করে ফেলে, তবে বাগাসের মনে তো কোনো ভয়ই ছিল না। সে সবসময় মরিয়মের পাশে থাকতে চায়। কথা বলে সে বাইক আনতে চলে যায়। ওই রাতে মরিয়মকে বাড়িতে এগিয়ে দিয়ে বাগাস যখন চলে আসবে ঠিক তখনই তার পেছনে আমরা অন্য এক মরিয়মকে দেখতে পাই, অর্থাৎ ওই জিনকে দেখতে পাই, যে কিনা এবারও মরিয়মের রূপ ধারণ করেছিল। আমরা বুঝতে পারি যে সে এবার বাগাসের পিছে পড়ে গিয়েছে। এখন পরের দিন সকালেই ইয়ানি ঘুম থেকে উঠে যাওয়ার পর মরিয়ম একা বিছানায় ছিল। তখনই আমরা ওই বিছানায় জিনের হাত দেখতে পাই, যে কিনা মরিয়মের গলা থেকে ওই নেকলেসটি টেনে খুলে ফেলে। ফলে এই ঘটনায় মরিয়ম বেশ ঘাবড়ে যায়। সে ওই নেকলেসটি ছোট একটা বক্সে রেখে দেয়।
আর এরপর সে যখন জানালা খুলতে যায়, জানালা খুলতেই সে হতবাক হয়ে যায়। সেখানে বাগাস ছিল, যে কিনা উন্মাদের মতো ব্যবহার করছিল। তার এই অবস্থা দেখে মরিয়ম ছুটে বাইরে চলে আসে। সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেকেই দাঁড়ানো, তারা কিছু একটা দেখছে। এরই মাঝে বাগাসের মাও সেখানে ছুটে আসে। মরিয়ম ঘর থেকে বের হতেই বাগাসের এই অবস্থা দেখে চমকে যায়। বাগাস তার সামনে এসে দাঁড়ায় এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। বেরিয়ে আসে একটা কাটা জিহ্বা, যা দেখে তার মা তার কাছে ছুটে আসলে সে তার মাকে ইশারায় ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর সামনে থাকা কাঠে নিজের মাথা আঘাত করতে থাকে। ভালোবাসার মানুষটির এই অবস্থা দেখে মরিয়ম কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তার মা কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এদিকে এভাবেই মাথায় আঘাত করতে করতে বাগাস সেখানেই শেষ হয়ে যায়। এখন তার দাফনের দৃশ্য দেখা যায়, যেখানে ছুটে চলে আসে মরিয়ম। তবে তাকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল বাগাসের মা। ছেলের মৃত্যুর জন্য সে মরিয়মকেই দায়ী করতে থাকে। তার কবরের আশেপাশেও সে মরিয়মকে দেখতে চাইছিল না, যা দেখে ইয়ানি মরিয়মকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখনই একটা ছোট্ট বাচ্চা মেয়ের মধ্যে থাকা জিন সালের হাত ধরে এবং জিজ্ঞাসা করে যে সে কি এখনও তাকে হারাতে পারবে বলে মনে করে, সে তো মানুষ খুনও করতে পারে। উত্তরে সালে বলে, জন্মমৃত্যু মহান আল্লাহ তাআলার হাতে, জিনের ইচ্ছাতে কোনো কিছুই হবে না। এদিকে মরিয়মকে জোর করে বাড়িতে নিয়ে এসেছিল ইয়ানি, কিন্তু মরিয়ম তো এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। ইয়ানি তখন দরজা খুলছিল, এরই মাঝে মরিয়ম সেখান থেকে কোথাও একটা চলে যায়। সে দেখতে পায় সমুদ্রের তীরে মরিয়ম একা একা দাঁড়িয়ে আছে। ইয়ানি তার কাছে ছুটে যায়। মরিয়ম বলতে থাকে যে সে নিজেকে শেষ করে দিতে চায়, সে মরলেই সব কিছু ঠিক হবে। তার মা তাকে আটকাচ্ছিল, এরই মাঝে সেখানে সালে চলে আসে এবং মরিয়মকে হার মানতে নিষেধ করে। ওই জিন তো এটাই চায়। এরই মাঝে ওই জিনের উপস্থিতি সে টের পেয়ে যায় এবং সেদিকে তাকিয়ে বলে ওঠে, মানুষ জিনের থেকেও বেশি শক্তিশালী। এখন ওই রাতে সালে মরিয়মের জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে বলে ঠিক করে। তাই সে রিজকিকে বলে যায় যে সকাল পর্যন্ত কেউ যেন তাকে ডিস্টার্ব না করে এবং ফারহান আসলেই যেন সে তার কাছে পাঠিয়ে দেয়। তখন সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ওই সময় পর্দার পেছনে ওই জিনের উপস্থিতি আমরা দেখতে পাই। সালে এ ব্যাপারে জানতো না এবং সে তসবিহ পড়তে শুরু করে। তার সাথে সাথে পিছে থাকা ওই জিনও অনবরত তসবিহ পড়তে থাকে। এক পর্যায়ে সালের মনোযোগ ভঙ্গ হয়। সে পিছে ঘুরতেই ওই জিনকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, সে কি চায়। এ কথা বলতেই ওই জিন এবার হাওয়ায় ভাসতে আরম্ভ করে। সে এবারও মরিয়মের ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যা দেখে সালে এবার বেশ ঘাবড়ে যায়। আচমকা তার সামনে চলে আসে ওই জিন এবং তাকে বলতে থাকে তার কি মনে হয় সে তাকে মরিয়মের কাছ থেকে আলাদা করতে পারবে। এ কথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে এবং আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। দৃশ্য চলে যায় মরিয়মের কাছে। সে ঘরে একা শুয়েছিল। ঘুম ভাঙতেই সে নিজের পাশে সালেকে দেখতে পায়। সে মরিয়মকে জিজ্ঞাসা করে যে আজ রাতে সে নামাজ পড়েছে কিনা। মরিয়ম হ্যাঁ বললে সালে জিজ্ঞাসা করে যে সে কি চায়। মরিয়ম বলে সে একটা স্বাভাবিক সুন্দর জীবন চায়। সালে বলে নিয়মিত নামাজ পড়ো এবং মহান আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমেই সে এই জিনকে কাবু করতে পারবে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। মরিয়ম তাকে আটকালে সে বলে তার সময় চলে এসেছে, তাকে যেতে হবে। মরিয়ম কেঁদে জিজ্ঞাসা করে যে সে চলে গেলে মরিয়ম কিভাবে বাঁচবে। তখন সালে তাকে হার মানতে নিষেধ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে বলে। এই স্বপ্নের মাধ্যমেই পরের দিন সকালে মরিয়মের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই সে যেন সবটা বুঝতে পারছিল। সে বুঝতে পারছিল সালে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমরা দেখতে পাই তার দাফনের দৃশ্য, যেখানে ফারহান তার কবরে লাশ রাখছিল। সেখানে বাকিদের সাথে মরিয়ম উপস্থিত ছিল, যে কিনা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিল। ছোটবেলা থেকে সালেই তো একমাত্র তাকে বুঝে এসেছে, তাকে সাহায্য করেছে। এখন সে সালের সাহায্য ছাড়া ওই জিনের সাথে কিভাবে লড়বে। এরপর ফারহান মরিয়মকে বলে শক্ত থাকতে, তার পাশে এখনও তারা আছে। এখন সালের দাফনের কাজ শেষ হলে সকলে একে একে করে চলে যায়। শেষমেশ ফারহানও বাড়িতে ফিরে যায়। এইদিকে বাড়িতে ফিরে এসেছিল মরিয়ম। সালের মৃত্যুর জন্য মরিয়ম এখানে ওই জিনের উপর ভীষণ রেগে গিয়েছিল। তাই সে বাড়ির ভেতরে প্রবেশ করে ওই জিনকে ডাকতে থাকে এবং বলতে থাকে সে অন্যদের ক্ষতি করছে কেন। সে অন্যের ক্ষতি করে মরিয়মের জীবন জাহান্নাম করে তুলছে। সে কি চায় যে মরিয়ম মারা যাক।
তাহলে সে যেন তাকে মেরে ফেলে। কথা বলে সে চিৎকার করতে থাকে। তখন তার মা তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরই মাঝে মরিয়মের ঘর থেকে আওয়াজ শোনা যায়। সেদিকে ছুটে গেলে তারা দেখতে পায় সব কিছু উলটপালট হয়ে আছে। ওই জিন ফেলে দিচ্ছে সব কিছু। এই সকল ভাঙচুর জিনিসের মধ্যে একটা কাগজ দেখা যায়, যে কাগজে ওই জিন আবারও মরিয়মের জন্য একটা মেসেজ লিখেছিল। সে তার সাথে মরিয়মকে যেতে বলছিল। মরিয়ম এবার কিছু একটা ভেবে তার সামনে পড়ে থাকা কাচের টুকরো হাতে তুলে নেয়, যা দেখে তার মা ইয়ানি অনেক ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে করে মরিয়মের দিকে এগিয়ে যেতে থাকলে মরিয়ম তাকে হুমকি দিতে থাকে নিজের হাত কেটে ফেলার। সে তাকে তার থেকে দূরে থাকতে বলে। তখন ইয়ানি বলে এই সব কিছু তার জন্য হচ্ছে, সেই মরিয়মের ঠিকমতো খেয়াল রাখতে পারেনি, তাই তার মরে যাওয়া উচিত। কথা বলা মাত্রই মরিয়মের হাত কন্ট্রোলের বাইরে চলে যায়। এবার তার হাত ওই জিন কন্ট্রোল করে ইয়ানিকে মেরে ফেলানোর চেষ্টা করতে থাকে। মরিয়ম আপ্রাণ চেষ্টা করছিল নিজের হাতকে কন্ট্রোলে রাখার। এক পর্যায়ে সে নিজের অন্য হাতে আঘাত করে। হাত থেকে রক্ত বের হতে শুরু করে এবং সবকিছু থেমে যায়। যেহেতু সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ইয়ানি এবার মরিয়মকে বিছানার সাথে বেঁধে রাখে। একমাত্র মেয়ের সাথে এরকম করতে তার একদমই ভালো লাগছিল না, যে কারণে সে বারবার মরিয়মের কাছে ক্ষমা চাইতে থাকে। মরিয়ম এখানে কিছুই বলে না, কেননা সে জানতো তার মাও কতটা অসহায়। এখন এভাবেই সে ঘুমিয়ে পড়ে এবং ইয়ানি সেখান থেকে চলে যায়। মাঝরাতের দিকে হঠাৎ করে দরজার কাছে কাউকে একটা দেখা যায়। মরিয়মের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে চমকে ওঠে, কেননা তার সামনে ছিল লাল চোখওয়ালা ওই ভয়ঙ্কর জিন। সে ভয়ে চোখ বন্ধ করে নেয়, আর এরপর চোখ মেলতেই ওই জিন তার উপরে চলে আসে। পরের দিনকার দৃশ্য আমরা দেখতে পাই। সকাল হতেই মরিয়ম চলে আসে সমুদ্রের তীরে। সে এবার নিজেকে শেষ করে দিতে চাইছিল, তাই সে সমুদ্রের পানিতে নেমে যেতে শুরু করে। তবে দূর থেকে তাকে দেখে ফেলে ফারহান। সে ছুটে চলে যায় মরিয়মকে আটকানোর জন্য। তখন সে দেখতে পায় মরিয়ম আসলে ওই জিনের বশে। জিনটি ফারহানকে বলে মরিয়মের থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না। তখন ফারহান বলে তার সাথে লড়াই করতে, যার উত্তরে ওই জিন বলে সালেকে সে শেষ করে দিয়েছে। সালের মোকাবেলায় ফারহান তো কিছুই না। তবে ফারহান হার মানে না। সে মরিয়মের মাথায় হাত রেখে রুকিয়া করতে আরম্ভ করে। এক পর্যায়ে ওই জিন হার মেনে নেয় এবং মরিয়মের শরীর ছেড়ে দেয়। তখন ফারহান তাকে পানি থেকে উপরে তুলে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর মরিয়ম নিজের সামনে ফারহানকে দেখে। ইয়ানিও সেখানেই ছিল। ফারহান এখানে নিজের পরিচয় দেয় এবং মনে করিয়ে দেয় যে ছোটবেলায় মাদ্রাসায় তাদের দেখা হয়েছিল, যদিও মরিয়মের মনে ছিল না। মরিয়ম তো এখানে সালের মৃত্যুর জন্য এখনো পর্যন্ত নিজেকে দায়ী করছিল। তবে ফারহান তাকে বলে সালের সাথে শেষবারের মতো সুযোগ করার দেখাও সে পায়নি। সে নিশ্চিত সালে কখনোই নিজের মৃত্যুর জন্য মরিয়মকে দায়ী করবে না। এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এভাবেই সে মরিয়মকে বুঝিয়ে নেয়। ইয়ানিও তাকে বাড়ি ফেরার সময় বলতে থাকে হার না মানতে। এখন ওই রাতে মরিয়ম যখন নামাজ পড়ছিল, তখন আচমকা তার পার নিচ থেকে জায়নামাজটা দূরে সরে যায়। মরিয়ম ইস্তেগফার পড়তে থাকে এবং ওই জিনকে বলতে থাকে নামাজের সময় যেন সে তাকে ডিস্টার্ব না করে। কথা বলে সে আবারও নামাজ পড়তে আরম্ভ করে। অন্যদিকে ওই একই সময় ফারহানকে দেখা যায় সালের কবরের কাছে। সে সেখানে সালের রেখে যাওয়া সেই চিঠিটি নিয়ে বসেছিল। এই চিঠিতে সালে তাকে মরিয়মের খেয়াল রাখতে বলেছিল। সালে চাইছিল ফারহান যাতে মরিয়মের দায়িত্ব নেয়, অর্থাৎ তাকে বিয়ে করে তার নিরাপত্তা দান করে। এটা জানার পর ফারহান সালেকে উদ্দেশ্য করে বলে যে সে নিশ্চয়ই তার কথা মানবে। কথা বলে সে সালের রুহুর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সে যা যা পড়ছিল পাশ থেকে কয়েকজন একসাথে পড়তে থাকে। সেদিকে তাকাতেই সে দেখতে পায় বোরখা পরা বেশ কয়েকজন মহিলা সেখানে বসে জিকির করছে। ফারহান তাদেরকে সালাম দেয়। এরই মাঝে ওই জিন তার পাশে চলে আসে। সে ফারহানকে সাবধান করে বলে যে এই পথে এগোলে ফারহানের জন্য শুধুমাত্র মৃত্যু আছে, এছাড়া আর কিছুই নেই। তবে ফারহান এতে ভয় পায় না। ওই সময় আমরা মরিয়মকে দেখতে পাই, যে কিনা অন্য এক জগতে চলে গিয়েছিল। হতে পারে এটা ওই জিনদের জগৎ। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে তার পেছনে ওই জিন চলে আসে। সে উপরে তাকাতেই জিনের ভয়ানক চেহারা দেখে ঘাবড়ে যায় এবং নিচে পড়ে যায়। তখনই ওই জিন তার উপর হামলা করে। তখন চিৎকার করে ওঠে সে এবং আসল জগতে ঘুম ভেঙে যায় মরিয়মের। চোখ মেলতেই সে নিজের সামনে ওই জিনদের দুনিয়া একটা অংশ দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। আবারও তার ঘুম ভেঙে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি ঘটছে, কোনটা স্বপ্ন কোনটা বাস্তব।
এখন পরদিন আমরা ফ্যাক্টরির দৃশ্য দেখতে পাই। কয়েকদিন পর মরিয়াম আজ কাজে এসেছিল। এখানে ওই দুইজন মেয়েকে দেখা যায় যারা কিনা তখনও পর্যন্ত তার ব্যাপারেই কথা বলছিল। গতদিন ফারহান যে মরিয়ামকে হেল্প করেছে এই ব্যাপারটা নিয়েই তারা ফাও কথা বলছিল, যে ব্যাপারটা মরিয়াম শুনতে পায় এবং সে নিজের জায়গা থেকে উঠে এসে সরাসরি ওই মেয়েকে টেনে হিচড়ে নিয়ে যায় গরম পানির কাছে। তার কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারি মরিয়মের ভেতরকার জিন ওই কাজ করছিল। সে এখানে ওই মেয়েটিকে বলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা এখন সে করবে। পিছ থেকে অন্য মেয়েটি তাকে নিষেধ করলে সে বলে এরপর তার পালা। একথা বলি সে ওই মেয়েকে গরম পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলতে চলছিল, তবে ঠিক ওই সময় ফারহান চলে আসে। সে মরিয়মের কানের কাছে এসে ইস্তিগফার পড়তে থাকে, যার ফলে এক পর্যায়ে মরিয়ম হুঁশে ফিরে আসে এবং ওই মেয়েটিকে ছেড়ে দেয়। এখানকার পরিস্থিতি দেখে মরিয়মের আর বুঝতে বাকি থাকে না যে সে এবারও উল্টোপাল্টা কাজ করেছে, যে কারণে সে বাহিরে ছুটে গিয়ে একা একা বসেছিল। তখন তার কাছে ফারহান আসে। সে একটি তসবিহ নিয়ে এসেছিল, কেননা ছোটবেলাতে সালের তসবিহ নিয়ে মরিয়মকে খেলা করতে দেখেছিল সে এখানে মরিয়মকে বলে যে সে যেন কখনোই হার না মানে, মহান আল্লাহ তাআলা তার পাশে আছে। ফারহান তার জন্য একটা দোয়া লিখে দিবে যেটা প্রতি ওয়াক্তের নামাজের পর সে যেন পাঠ করে। তখন ওই দিনই নামাজ আদায়ের পর মরিয়ম যখন ওই দোয়ার কাগজটি হাতে নেয়, ঠিক তখনই সে দেখতে পায় বাড়ির চারপাশের পরিবেশ বদলে গিয়েছে। চারপাশটা ওই জিনের জগতে পরিণত হচ্ছে। আগুনের মাধ্যমে সেখানে কিছু একটা লেখা ভেসে ওঠে, যা হয়তো ওই জিনই লিখেছে। তবে মরিয়ম হার মানে না। সে ওই কাগজ থেকে দোয়া পড়তে আরম্ভ করে। ফিসফিস করে ওই জিন তার মনোযোগ ভঙ্গ করার চেষ্টা করছিল, যে কারণে চোখ বন্ধ করে মরিয়ম দোয়া পড়তে থাকে। এক পর্যায়ে ফিসফিসানির আওয়াজ বন্ধ হয়ে যায়। মরিয়ম চোখ মেলতেই দেখতে পায় আশেপাশের ওই লেখাগুলো মুছে গিয়েছে। ঠিক তখনই ওই জিন তার নাম ডেকে ওঠে এবং একটা বক্স উপর থেকে নিচে পড়ে যায়। বক্সের ভেতরে আবারও ওই জিনের একটা মেসেজ ছিল, যে মেসেজে লেখা ছিল যে সে কখনোই মরিয়মের শান্তি ভঙ্গ করবে না। তবে মরিয়ম জানতো যে এটা সত্য নয়, তাই সে ওই বক্স সহ আগুনের ভিতরে দিয়ে দেয়। এরপর সে যখন রুমে ফিরে আসে তখন সে আবারও ওই বক্সটি দেখতে পায়, যেটা মেঝেতে পড়েছিল। বক্সের ভেতরে আরও একটা চিরকুট ছিল, তবে মরিয়ম সেটা পড়ে না, বরং বক্সটি সে আবারও আগুনে দিয়ে দেয়। এবার সে সেখানেই দাঁড়িয়ে বক্সটি জ্বলতে থাকতে দেখে। তবে হঠাৎই তার সামনে ওই বক্সটি আগুন থেকে বেরিয়ে আসে। ওই জিন তখন তাকে বলতে থাকে সে তাকে ইগনোর করতে পারবে না, খুব শীঘ্রই তার আশেপাশে জ্বলতে থাকা সব আলোগুলো নিভে যাবে। তার শেষ জীবন পর্যন্ত সে মরিয়মকে ভালোবেসে যাবে। মরিয়ম এই কথাগুলো সহ্য করতে পারছিল না এবং তাকে চুপ করতে বলছিল। এভাবেই চিৎকার করতে করতে সেখানে তার মা চলে আসে। সে কোনো মতে মরিয়মকে সামলায়। এখন ওই দিনই মরিয়ম ফারহানকে চিঠিগুলো দেখায়, যেগুলো ওই জিন তার উদ্দেশ্যে বিভিন্ন সময় লিখেছিল। আজ সে বেশ বড় একটা চিঠি লিখেছিল, যেখানে সে মরিয়মের জন্য নিজের ভালোবাসা ব্যক্ত করেছিল। সে মরিয়মকে প্রোটেক্ট করতে চায়, সে মরিয়মকে নিজের সাথে রাখতে চায়, মৃত্যুর আগ পর্যন্ত সে তাকে ছাড়বে না। এই চিঠিটা পড়া মাত্রই ফারহান বুঝতে পারে যে এটা সত্যিই ইফরিত জিন, কেননা একমাত্র ইফরিত জিনই মানুষের সাথে মেলামেশা করতে পারে। ছোটবেলায় যখন সালে বলেছিল তখন ফারহানের এতটা বিশ্বাস হয়েছিল না। এবার সে নিশ্চিত। সে ওই চিঠি সহ বাক্সটি পানিতে ভাসিয়ে দেয়। তখন মরিয়ম বলে যে তার ভীষণ ভয় লাগছে, সে এইভাবে বাঁচতে পারবে না। সে বুঝতেও পারছে না যে তার কি করা উচিত। তবে ফারহান তাকে পথ দেখায়। ওই দিন থেকেই মরিয়ম নিয়মিত জিকির করতে থাকে, নামাজ পড়তে থাকে, সেই সাথে আল্লাহর ইবাদতে পুরোপুরিভাবে নিজেকে মগ্ন রাখে, যা দেখে ইয়ানিরও ভালো লাগে। তবে ওই জিন এত সহজে তো মরিয়মের পিছু ছাড়বে না। ওই দিনই ইয়ানি যখন কাজের জন্য বাসার বাহিরে যায়, তখন সেখানে থাকা কয়েকজন প্রতিবেশী লক্ষ্য করে ফারহান ওই বাড়িতে প্রবেশ করেছে। মরিয়ম যেহেতু একা ছিল, তাই তার প্রতিবেশীরা একটু চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক ওই সময় আমরা আসল ফারহানকে দেখতে পাই, যে কিনা সালের কবরের কাছে ছিল। এর মানে বাড়িতে তার রূপ নিয়ে প্রবেশ করেছিল ওই জিন। আর এই ব্যাপারটা ফারহান বুঝতে পারে। পিছ থেকে তাকে তখন একটা জিন ডাক দেয় এবং সে গায়েব হয়ে যায়। ফারহানের মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এইদিকে মরিয়মের প্রতিবেশীরা মরিয়মের চিন্তায় তার বাড়িতে চলে যায়। তবে তারা সেখানে মরিয়মের ঘরে কাউকে দেখতে পায় না। তারা এই ব্যাপার নিয়ে কথা বলছিল। এমন সময় আচমকা আশেপাশের সব দরজা জানলা বন্ধ হতে থাকে। ওই জিন চিৎকার করে বলতে থাকে তার ব্যাপারে নাক না গলাতে। ফলে তারা সকলেই ঘাবড়ে যায়। এরই মাঝে আমরা দেখতে পাই মরিয়মের এক ভয়ানক রূপ, অর্থাৎ ওই জিন তার রূপ নিয়ে আবারও এসেছিল।
তার ইশারায় একে একে সকলের মুখ থেকে রক্ত বের হতে থাকে। একজন মেয়েকে তো জানালার সাথে আঘাত করে সে। এরই মাঝে শব্দ শুনে আসল মরিয়ম ভেতরে ছুটে আসে এবং সকলের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে ফারহান তখনও পর্যন্ত জিনদের ওই ইশারা বুঝতে পারেনি। এরই মাঝে সে কোরআনের তেলাওয়াত শুনতে পায় এবং বুঝতে পারে যে মরিয়মকে এখনই সাহায্য করার জন্য তার সেখানে যেতে হবে। এদিকে মরিয়মের বাড়ির পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। সে ভয়ে ঘরের এক কোণে বসেছিল। গ্রামের সকলে তাদের বাড়িতে হামলা করছিল। গ্রামে একের পর এক মৃত্যুর জন্য তারা মরিয়মকেই দায়ী করছিল। তারা চাইছিল মরিয়মকে শাস্তি দিতে। ইয়ানিও তাদেরকে বুঝিয়ে পারছিল না। এরই মাঝে ফারহান সেখানে চলে আসে। সে দরজা বন্ধ করে দেয় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে গেলেই তার উপর পাথর মারতে থাকে গ্রামবাসীরা। ফলে এতে করে তার কপাল ফেটে যায়। রাতের বেলা সবকিছু শান্ত হওয়ার পর ফারহানের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল ইয়ানি। তখন মরিয়ম বলে, আর কতদিন পর্যন্ত এইসব কিছু সহ্য করতে হবে? যার প্রতি উত্তরে ফারহান সেখানে সালের দেওয়া ওই ইশারার কথা বলে। সে এখানে মরিয়মকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে মরিয়ম অবাক হয়ে যায়। সাথে সাথে তার মুখভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তার ভেতরে ওই জিন চলে আসে এবং বলে সে আগেও বলেছে যে সে মরিয়মকে ছেড়ে যাবে না। কথা শোনা মাত্রই ফারহান ভেতরে চলে আসে এবং দোয়া পড়তে শুরু করে। তখন ওই জিন বলে যে সে মরিয়মকে কারোর সাথে বিয়ে করতে দিবে না। যার প্রতি উত্তরে ফারহান বলে সে মরিয়মকে বিয়ে করবেই। তখন জিন তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তখন ফারহান বলে জন্ম মৃত্যু শুধুমাত্র আল্লাহর হাতে। কথা বলেই সে রুকিয়া পড়তে আরম্ভ করে। এর ফলে ওই জিনের কষ্ট হতে থাকে। ছটপট করতে করতে সে মরিয়মের ভেতর থেকে বেরিয়ে যায়। এখন ওই রাতে ফারহান চলে যাওয়ার পর মরিয়ম ইয়ানিকে বলে যে তার ফারহানের জন্য চিন্তা হচ্ছে। সে চায় না তার জন্য নতুন করে আর কারোর ক্ষতি হোক। এর আগে বাগাস বিয়ে করতে যাওয়ায় তার সাথে কি হয়েছিল তা সবাই জানে। এখন ইয়ানি তাকে বোঝায় যে জন্ম মৃত্যু সত্যিই আল্লাহর হাতে। এছাড়া ফারহানের ঈমান অনেক বেশি শক্তিশালী। তাকে হারানো ওই জিনের পক্ষে এত সহজ হবে না। সে সব কিছু জেনেই মরিয়মের পাশে এসে দাঁড়িয়েছে। মরিয়ম নিজেও ভালোবাসার ডিজার্ভ করে। সে কারণে তাকে ফারহানকে সুযোগ দেওয়া উচিত। এখন পরদিন মাদ্রাসায় আমরা ফারহানের সাথে মরিয়মকে কথা বলতে যেতে দেখতে পাই, যেখানে মরিয়ম ফারহানকে বলে সে তার উপর দয়া দেখিয়ে তাকে বিয়ে করছে না তো? যার উত্তরে ফারহান বলে যে একদমই না, সে মরিয়মকে মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর একমাত্র মরিয়মের মর্জি থাকলেই সে তাকে বিয়ে করবে। সে অনেক সুন্দরভাবে মরিয়মের প্রশংসা করছিল, যা শুনে তার ভালো লাগে। এরই মাঝে আচমকা ফিসফিসানির আওয়াজ শোনা যায়। জিন মরিয়মকে বলতে থাকে যে তার ভালোবাসা নকল, যা শোনা মাত্রই মরিয়ম সেখান থেকে ছুটতে আরম্ভ করে। জিনের আওয়াজ তখনও তার পিছু করছিল। সে ফারহানকে স্বার্থপর, এই সাথে ক্ষমতার লোভে মরিয়মকে বিয়ে করতে চাইছে, এসব কিছু বলতে থাকে। তবে মরিয়ম ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে ইস্তেগফার পড়তে থাকে। এভাবেই দোয়া পড়তে পড়তে সে নিজের ঘরে আসতেই হতবাক হয়ে যায়। ওপরে আবারও জিনদের জগৎ দেখা যাচ্ছিল। সেই সাথে চারিদিকের দেওয়ালে কিছু লেখা ভেসে উঠছিল। মরিয়ম চিৎকার করে ওই জিনকে বলতে থাকে তার থেকে দূরে থাকতে, তার জীবন নিয়ে আর না খেলতে। তবে পুরো দেওয়ালে একটা কথাই বারবার লেখা উঠছিল, আর সেটা হলো মরিয়মকে তার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। তখন মরিয়ম বলতে থাকে যে সে ফারহানকে বিয়ে করতে চায় এবং তাকেই সে বিয়ে করবে। কথা বলে সে ঘরের এক কোণে বসে দোয়া পড়তে থাকে। এভাবেই দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে তার মায়ের ডাকে তার হুঁশ ফেরে। সে দেখতে পায় চারিদিক স্বাভাবিক হয়ে গিয়েছে। সে তার মাকে বলতে থাকে যে সে শান্তি চায়, সে শান্তিপূর্ণ একটা জীবন চায়। এরপর ফারহানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মরিয়ম বিয়েতে রাজি, যে কারণে ফারহান ঠিক করে মাদ্রাসার সকলে মিলে আজ সারা রাত নামাজ পড়বে। একটানা ফজর পর্যন্ত নামাজ আদায় করে তারা ফাইনালি কবুল বলে একে অপরকে স্বীকার করে নেবে। এখন এই কথা অনুযায়ী মরিয়ম মাদ্রাসায় চলে যায়। রাতের বেলা সে যখন অজু করছিল তখন আশেপাশে কেউই ছিল না। অজু শেষে খিমার নেওয়ার সময় আচমকা বাথরুমের লাইটটি অফ হয়ে যায়। মরিয়ম সেদিকে দেখছিল। এমন সময় পিছ থেকে জোরে ডাক দেয় ওই জিন। চমকে উঠে মরিয়ম পিছে ঘুরে তাকায়, আর ঠিক তখনই ওই জিন তাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। এই দিকে প্রায় সকলেই নামাজের জন্য চলে এসেছিল, তবে মরিয়ম তখনও আসেনি। যা দেখে ইয়ানি চিন্তিত হয়ে পড়ে এবং ওয়াশরুমে চলে যায় তাকে খুঁজতে। সেখানে মরিয়ম কোথাও ছিল না।
তবে তার হিজাব খিমার দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। তাই ইয়ানি ছুটে চলে আসে ফারহানের কাছে। ফারহান যখন জানতে পারে যে মরিয়ম গায়েব হয়ে গিয়েছে, তখন সে অন্য পথ অবলম্বন করে। সে ইয়ানিকে বিয়ের জন্য দোয়া করতে বলে। মরিয়ম যেহেতু বিয়ের জন্য মন থেকে রাজি হয়েছিল, তাই সে তার মায়ের উপস্থিতিতে মরিয়মের দায়িত্ব নেবে। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মরিয়ম যেখানেই থাকুক না কেন, সে মন থেকে যেহেতু ফারহানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তাদের বিয়ে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই সময় আমরা মরিয়মকে দেখতে পাই, যাকে জিনের জগতে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল ওই ইফরিত জিন। সেখানে হুঁশ ফিরতেই সে রাস্তা খুঁজতে আরম্ভ করে। সে বুঝতে পারছিল না যে সে এই জগৎ থেকে কিভাবে বের হবে। সে চারদিক থেকে চিৎকারের আওয়াজ শুনছিল এবং সেগুলোই ফলো করে দৌড়াচ্ছিল। এরই মাঝে সে আরেক ভয়ঙ্কর জিনকে দেখতে পায়, যারা একটা বাচ্চাকে হাতে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এক বিশাল আকৃতির জিনের হাতে ওই বাচ্চাটিকে তুলে দেওয়া হয়। বাচ্চাটিকে হাতে নিয়ে ওই জিন সামনের দিকে এগিয়ে যায়। মরিয়ম আর সময় নষ্ট না করে সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে ওই জগতেই সে ফারহানের কণ্ঠ শুনতে পায়, যেখানে ফারহান দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে মরিয়মকে নিজের স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছিল। মরিয়ম এই কথাগুলো শুনে আরও মরিয়া হয়ে পড়ে ওই জগৎ থেকে বের হওয়ার জন্য। সে ছোটাছুটি করতে থাকে রাস্তা খুঁজতে। এরই মাঝে সেখানে আমরা ওই জিনের উপস্থিতি দেখতে পাই, যে কিনা মরিয়মকে ফলো করছিল। এইদিকে হুজুরও বিয়ে পড়তে শুরু করেছিল। সে ফারহানকে মরিয়মের ব্যাপারে বলে কবুল বলতে বলে। তবে ফারহান কবুল বলতে যাবে এমন সময় চারপাশের রাখা পবিত্র পানির বোতলগুলো ভাঙতে শুরু করে। তবে মরিয়ম তখনও পর্যন্ত ফারহান এবং হুজুরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। এদিকে ফারহানও হার মানে না। আবারও হুজুর তাকে একই কথা জিজ্ঞাসা করে। কবুল বলতে বললেই চারপাশের বাতাস শুরু হয়ে যায়। তবুও ফারহান থামে না। সে দ্বিতীয়বার কবুল বলা মাত্রই তার হাত হুজুরের হাত থেকে দূরে ছিটিয়ে দেয় ওই জিন। চারিদিকে ভয়ানকভাবে বাতাস হতে থাকে। সেখানে থাকা সকলে ভয় পেয়ে যাচ্ছিল। এদিকে মরিয়ম ওই জিনের কাছ থেকে ছুটে পালাচ্ছিল। এভাবেই পালাতে পালাতে সে এক পর্যায়ে নিচে পড়ে যায়। এদিকে ফারহান তৃতীয়বার কবুল বলার আগেই সেখানে থাকা সকলে অসুস্থ হতে আরম্ভ করে। অনেকের মুখ থেকে রক্ত পড়ছিল, যা দেখে সেখানে থাকা সকলে ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই অবস্থা দেখে ফারহানও চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে জিনের জগতে মরিয়মের সামনে দাঁড়িয়ে ছিল ওই ভয়ানক জিন। পিছে ঘুরতেই সে দেখতে পায় ওই জিন তো তাকে ঘিরে রেখেছে। সে এবার মরিয়মকে বলতে থাকে যে মরিয়ম কিভাবে তাকে না গ্রহণ করে অন্য কাউকে গ্রহণ করার কথা ভাবছে। সে ছোটবেলা থেকেই মরিয়মকে প্রোটেক্ট করে এসেছে। সে মরিয়মের প্রতি যতটা লয়াল, ততটা লয়াল আর কেউ কোনোদিন মরিয়মের প্রতি হতে পারবে না। সে মরিয়মকে প্রচণ্ড ভালোবাসে। তখন মরিয়ম বলতে থাকে যে সে তার আপনজনদের থেকে মরিয়মকে সবসময় দূরে রেখেছে। এছাড়া একজন মানুষের সাথেই মানুষের বিবাহ হয়, কোনো জিনের সাথে নয়। সে জিনকে নিজের স্বামী হিসেবে কখনোই গ্রহণ করবে না। অন্যদিকে মরিয়মের মতো ফারহানও ছিল দৃঢ়। তার নিজের মুখ থেকেও রক্ত বের হচ্ছিল, তবুও সে শেষমেশ তৃতীয়বারের মতো কবুল পড়ে। আর এভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে জিনদের জগতে ওই জিন এখনও মরিয়মকে এই জগতে ফিরতে দিচ্ছিল না। সে মরিয়মের সামনে এসে বলে যে সে কখনোই তার পিছু ছাড়বে না। তখনই আসল দুনিয়া থেকে ফারহান দোয়া পড়তে আরম্ভ করে। যেহেতু বিবাহের এক পবিত্র বন্ধন তাদের মধ্যে তৈরি হয়েছিল, তাই ওই দোয়া মরিয়মও শুনতে পাচ্ছিল। সেও ফারহানের সাথে দোয়া পড়তে থাকে, যার প্রভাব পড়তে শুরু করে ওই জিনের ওপর। জিন বুঝতে পারে যে সে মরিয়মকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, তাই সে চিৎকার করে ওঠে। এদিকে দোয়া শেষ করে ফারহান দেখতে পায় চারিদিক শান্ত হয়ে গিয়েছে। যারা ছটফট করছিল তারা সকলে এখন শান্ত হয়ে গিয়েছে, বাতাসও থেমে গিয়েছে। সে মরিয়মকে নিয়ে চিন্তিত ছিল। ঠিক তখনই দেখা যায় মরিয়ম এগিয়ে আসছে ওই মসজিদের দিকে, অর্থাৎ সে জিনদের দুনিয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তাকে এভাবে দেখে তার মা তার কাছে ছুটে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ফারহানও তার কাছে ছুটে আসে। ফারহানকে দেখে মরিয়ম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, আর এরপর তার কোলেই অজ্ঞান হয়ে পড়ে। আমরা আসল মরিয়মকে দেখতে পাই, যে বলে ওই দিন ফারহানের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। তারা এরপর থেকে একসাথে খুব সুন্দরভাবে জীবন শুরু করেছিল ঠিকই, তবে সে জানতো ওই জিন এখনো পর্যন্ত তার পিছে আছে। ওই জিন কখনোই তার পিছু ছাড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত না। দৃশ্য চলে যায় বিয়ের কয়েকদিন পর। আমরা দেখতে পাই মরিয়ম এবং ফারহান একসাথে নামাজ আদায় করছিল। তবে আসল মরিয়ম তো এখানে ছিল না, বরং সে তো মাত্র অজু করে বের হয়েছিল। অর্থাৎ ওই জিন এখনো পর্যন্ত তাদের পিছু ছাড়েনি। সে অনবরত চেষ্টা করেই চলেছে মরিয়ম এবং ফারহানের মধ্যকার সম্পর্ক দুর্বল করতে,
নষ্ট করার চেষ্টা করতে। আর এরই সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি। নেক্সটে যখন আমি ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।